দেশের হালচাল কিরম বুঝছেন? কাগজ পড়ছেন? কাস্ট, রিলিজন দুটোই খুব গোলমেলে জিনিস। কাগজ তারই সাক্ষ্য দিচ্ছে। আপনি ধর্ম মানেন না? ধর্ম, ইউ মিন রিলিজন? হিন্দু শাস্ত্রে কিন্তু ধর্ম সম্পূর্ণ ভিন্ন মানে। আমি রিলিজনই মিন করছি। আপনি রিলিজন মানেন কিনা? ও ইয়েস, রিলিজন। রিলিজন। আমি লোকটা জানেন মিস্টার সেনগুপ্ত একটু আনঅর্থোডক্স। সে তো ভালো কথা। যে জিনিস মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমি তাকে মানি না। আজ রাতে আমারও এটাই প্রশ্ন, ধর্ম কি? সত্য, বিশ্বাস, আস্থা কি? সমাজ জীবনের আধার নাকি বিভাজন? গুটি কয়েক নেতা ধর্মের আধারে যেই খেলা বারবার খেলে চলেছেন। যা বলবো সত্যি বলবো, আমার প্রতিজ্ঞা। আমি বলছি, ধর্মের নামে বিভাজন করতে যারা চায় তাদের মুখোশ খোলার সময় এসে গিয়েছে। আর সেটা পারলে আমরাই পারবো। এই আপনি, এই আমি, আমাদের মতো আম জনতাই পারি। আমরা বাঙালি, আমাদের পার্বণ দুর্গাপুজো, আমাদের উৎসব ঈদ। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। 13 কেন, 12 মাসে বাঙালির 24 পার্বণেও কোনো আপত্তি নেই। আপত্তি নেই কারো কোনো উৎসবে, কারণ আমি মানি ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু যা হচ্ছে সেটা কি হচ্ছে? ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে হানাহানি, গুলি, বোমা, ভাঙচুর। কি হচ্ছে? আমরা তো উৎসব চেয়েছিলাম। ধর্মের নামে এই উন্মাদনা আমরা চাই না। ধর্মের নামে এই অশান্তি বরদাস্ত নয়। ইস্যুটা কি ছিল? সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। প্রতিবাদ যে কেউ করতে পারেন, সাংবিধানিকভাবে প্রতিবাদ তো হতেই পারে, কিন্তু প্রতিবাদ যারা করছেন, প্রতিবাদের নামে এই গুন্ডামি কার স্বার্থে? এর পিছনে কোনো নির্দিষ্ট উস্কানি, কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে? আমার প্রশ্ন, বাস ভাঙচুর প্রতিবাদ না গুন্ডামি? অ্যাম্বুলেন্স ভাঙচুরে কোন আম জনতার স্বার্থ রক্ষা হয়? পুলিশের কিয়স্কে হামলার সঙ্গে প্রতিবাদের কি সম্পর্ক? এই গুন্ডামি মানব না, মানা যায় না। আর এখানেই তো প্রশ্ন করছি, এই অশান্তির আগুন ছড়ানোর পিছনে কাদের মদত রয়েছে? রাজ্যের প্রশাসন, পুলিশ দেওয়াল লিখনটা খুব স্পষ্ট করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলছেন, যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না। যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে, তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে একমত নন, তারাও এক বাক্যে যদি সুস্থ মানসিকতার হয়ে থাকেন, বলবেন শান্তি চাই, এই অশান্তি বরদাস্ত নয়। তাহলে অশান্তির আগুন জ্বালাচ্ছে কারা? কিছু রাজনীতির নেতা, কিছু মানুষ, কোন গোষ্ঠী? তারা কারা? নতুন আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের শ্রুতি ধুলিয়ানে যা হয়েছে তাতে নিন্দার কোনো ভাষা নেই। এই ভাঙচুরে সাধারণ মানুষের কোন লাভ? হিংসার এই ষড়যন্ত্রকারীরা উত্তর দেবেন। কাউকে খুশি করার দায় আমার নেই। সাদাকে সাদা আর কালোকে কালোই দেখি আমি। তাই আজও বলছি, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বলছি, গুজবে কান দেবেন না। রাজ্য পুলিশের প্রধান ডিজি রাজীব কুমারের সুরে সুর মিলিয়ে বলছি, প্ররোচনায় পা দেবেন না। কোনো রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। We need to understand that it is a fight between good and bad people. But at the moment, rumors have to stop. People don't believe in rumors. আমিও আপনাদের বলবো, সজাগ থাকুন। রটনা, ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।
আর যারা এ কাজ করছেন তাদের জন্য কঠোর বার্তা দিয়ে দিয়েছে রাজ্যের পুলিশ। দেখুন কি বললেন রাজ্যের ডিজিপি। মিনিমাম ফোর্স ইউজ করে কন্ট্রোল করার চেষ্টা করে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট উই আর অ্যাকশন শাই। যদি কেউ এক্সট্রিম পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে, উই উইল ডিল ইট ভেরি ভেরি স্ট্রংলি। একবার ভেবে দেখেছেন এই গুজব কারা ছড়াচ্ছে, কারা অশান্তি পাকাচ্ছে? বাস অ্যাম্বুলেন্স পুড়িয়ে ভেঙে কাদের লাভ হচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ রয়েছে। আবার আপনাদের সামনে সেই অপ্রিয় সত্যটাই বলছি, এসবের নেপথ্যে আছেন এক শ্রেণীর ক্ষমতা লোভী নেতা। আচ্ছা বলুন তো, ধর্মের নামে রাজনীতি এই বাংলায় স্বাধীনতার পরে এতগুলো বছরে আমরা কবে কোথায় দেখেছি? ধর্মের পাগড়ি পরে রাজপথ কাঁপাচ্ছেন কয়েকজন নেতা, কেউ বলছেন অস্ত্র রাখুন, কেউ আবার নিজেই হাতে নিচ্ছেন খোলা তলোয়ার। এসব ছবি আমার আপনার বাংলার সঙ্গে যায়? আমরা তো হৃদয় থেকে এতদিন মেনে এসেছি শ্রীরামকৃষ্ণ পরমহংসের সেই বাণী, যত মত তত পথ। একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা বারবার কেন ধর্মকে আঁকড়ে ধরে রাজনীতির আসরে নামছেন? এই দলটাকে কেন ধর্মের পথ ধরে এগোতে হচ্ছে? আমার প্রশ্ন, এই নেতাদের কি রাজনীতির ইস্যু কম পড়েছে যে তারাও ধর্মের আশ্রয় খুঁজে মাস হিস্টেরিয়া তৈরির চেষ্টা করছেন? ধর্ম উৎসবের মতো বাংলার তো চায়ের ঠেক থেকে রান্নাঘর সর্বত্র রাজনীতি। এই নেতারা কি পারেন না এই হিংসা রুখতে? চাইলে ওই নেতাদের কাছে আমার প্রশ্ন, ইতিহাস থেকে কি আপনারা কিচ্ছু শিখবেন না? ধর্ম ধর্ম ধর্ম, মন্দির মসজিদ করে কি হয়? লোকসভা নির্বাচনের আগে মনে করুন ঘটা করে রাম মন্দিরের উদ্বোধন, রামলালার চরণে সাষ্টাঙ্গ প্রণাম। লোকসভায় নরেন্দ্র মোদী তখন 300+, আশা স্বপ্ন রামের নামে 2024-এর ভোটে 400 পারের। হলো একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দর্প চূর্ণ হলো না বিজেপির? এখন বিজেপি পরনির্ভর, চন্দ্রবাবু আর নীতিশের কাঁধে ভর দিয়ে তৈরি হয়েছে সরকার। কোথায় 400 আর কোথায় এই শরিকি সংসার? তবে ঠেকেও কি কেউ শেখে? আবার জোরদার সেই ধর্ম বিভাজন। আবার আমি মানুষের আন্দোলনের অধিকারে বিশ্বাসী, কিন্তু গুন্ডামিতে আমি বিশ্বাসী নই। রাজ্যের পুলিশও জানিয়ে দিয়েছে আম জনতাকে রক্ষাই একমাত্র টার্গেট। তাদের দুর্বল ভাবার কারণ নেই, তবে মানুষেরও সাহায্য চেয়েছেন তারা। We are not trigger happy people. कि আমরা ये এটা, this is how people try to, in couple of this thing, couple people will make a statement कि না এটা হচ্ছে, এটা পুলিশ করছে না। It is not about afraid. People who are strong can only use minimum force. যারা ভয় ওরা এলোপাথাড়ি কিছু কাজ করে। We are facing the situation boldly, but we need the cooperation of people. We need the common people. শান্তি বজায় রাখুন। কোন নেতা কি অশান্তি চান? তারা চান এই আগুনটা জ্বালিয়ে রাখতে, টেনে টেনে যদি 26-এর ইভিএম পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আর কেউ কেউ সেই অশান্তির ছবি দেখিয়ে টিআরপিও বাড়াতে চায়। আমি জি 24 ঘন্টা জনতার কাছে দায়বদ্ধ, আর সেটাই আমার ধর্ম, জি 24 ঘন্টার ধর্ম। এই অস্থির সময়ে আমি চাই শুভ বুদ্ধির উদয়। আমি বলি, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ ছবিটা দেখে বারবার এই কথাটাই মনে হয়। আরো বেশি করে মনে হচ্ছে যখন দেখছি কয়েকজন নেতা এই অস্থির পরিস্থিতির ঘোলা জলে নেমে পড়েছেন। যা পাওয়া যায়, চুনো, পুঁটি, রাঘব, বোয়াল, যে কোনো মাছ ধরতে। সাধারণ মানুষ মার খাচ্ছে, অ্যাম্বুলেন্স ভাঙা হচ্ছে, শপিং মল ভাঙা হচ্ছে, আর এই নেতারা মত্ত নিজেদের কথার লড়াইয়ে। বিএসএফ এর কমান্ড্যান্টকে ঢিল মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিএসএফ প্রেম দিয়ে দিয়েছে, 4টে গুলি চালিয়েছে, একজন শুয়ে পড়েছে। এটা বিএসএফ এর ট্রিটমেন্ট, এটা নরেন্দ্র মোদীর ট্রিটমেন্ট। ঢিল মারলে পাটকেল খেতে হবে, পরিষ্কার করার জন্য।
পুলিশের ডিজি বলছেন কিছুই হয়নি, এই করতে দেবো না, ওই করতে দেবো না, ওখানে বম বন্দুক চলছে, গুলি চলছে, আর উনি কলকাতা থেকে স্টেটমেন্ট দিচ্ছেন। কারণ পুলিশকে বলে দেওয়া হয়েছে এই গরু দুধ দেয়, সেই গরুর গায়ে, দুধের গায়ের গায়ে হাত দেওয়া যাবে না। It's a slap to the Mamata government. It's a big slap to Rajiv Kumar. আসল তদন্ত হওয়া উচিত যে বিজেপির বকলমা কিছু এজেন্সি ওই এলাকাগুলোতে অপারেট করে এই অশান্তিটা ডেকে আনতে চাইছে কিনা, এগুলো বিজেপির ওয়েল প্ল্যান্ড কোনো ডিজাইন কিনা, যাতে পশ্চিমবঙ্গে দু একটা পকেটে কোনো অশান্তির ছবি তৈরি করে তারা পলিটিক্স করতে পারে, এটাও কিন্তু একটা যথাযথ তদন্ত করে দেখা উচিত। পশ্চিমবঙ্গের পুলিশ জঙ্গিপুর সাব ডিভিশনে তারা কিন্তু চুপচাপ উদাসীন যখন ঘটনা ঘটছে, তারপরে তাদেরকে বিএসএফকে ডাকতে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশকে আমার প্রশ্ন, যে পুলিশ নিজেকে যথেষ্ট মনে করতে পারছে না কেন? মুর্শিদাবাদবাসীর কাছে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন যে আপনারা শান্ত হন, হিন্দু মুসলমান উভয়েই উত্তেজনায় আপনারা পা দেবেন না। কে বা কারা হিংসা ছড়াচ্ছে? যারা অর্গানাইজার আছে তাদেরকে তারা চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে। না হলে এই ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে। সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে মুসলিমদেরকে ভয় দেখিয়ে। শুভেন্দু অধিকারীরা শুধুমাত্র 355, 356 দাবিতেই থামেননি, তারা মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর দাবিও করেছেন এবং যার ভিত্তিতে জরুরি আদালত বসলো আজ, এবং জরুরি ভিত্তিতে আদালত নির্দেশ দিল কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকবে মুর্শিদাবাদ আগামী কয়েকদিন রাজ্য পুলিশের সঙ্গেই। কিন্তু পরিস্থিতি আপাতভাবে না হয় সামাল দেওয়া যাবে, তারপর যদি এই উস্কানি, যদি এই ধর্মের নামে অশান্তিতে হাওয়া দিতে থাকে কেউ বা কোনো গোষ্ঠী, কোনো নেতা, কিভাবে সামাল দেওয়া যাবে? মুর্শিদাবাদ চিন্তা বাড়াচ্ছে। আর তার মধ্যেই রাজ্যের শাসক দলের অন্দরে উন্নমত শোনা যাচ্ছে। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি তো অন্য কথা বলছেন, পরিস্থিতি সামলানো ইমামদের দিয়ে হবে না, প্রশাসনকে, যারা জনপ্রতিনিধি তাদেরকে পথে নামতে হবে। মানে প্রশাসন তো তৃণমূল চালিত সরকারের, জনপ্রতিনিধি হিসেবে যার নাম করলেন তিনি তৃণমূলের। শুনুন। আরে ইমামদের ডাকছে, তা ইমামদের দিয়ে প্রশাসন চলবে? আমি বলবো ইমিডিয়েটলি যে জঙ্গিপুর পুলিশ পিডির যিনি এসপি আছেন বা আমাদের যিনি ডিআইজি আছেন, ওয়াকার রাজা, যতগুলা জনপ্রতিনিধি আছে তাদের মাথায় ব্লকে যারা বসে আছে, জেলা পরিষদের যারা নির্বাচিত আছে, এমএলএ আছে, এমপি তো কোথায় গিয়ে বসে আছে খলিল সাহেব, তাদেরকে শুধু ডেকে এনে পুরো ইনভলভ করে একটা পিস মিটিং করুক এবং হুইপ জারি করে দেখ, মাইকিং করে দেখ। 163 শুধু লাগু করে দিলাম, দিয়ে নেট বন্ধ করে দিলাম, দিয়ে মানুষের সমাধান হয়ে যাবে, কোনোদিন হবে না। কে এই বুদ্ধি দিচ্ছে, কে এই পরামর্শ দিচ্ছে, আমি তো ভেবেই পাই না। এমন কোনো কথা বলা উচিত না যেটা কিনা মানুষকে আরো মানে বিপদে ঠেলে দেয়। এদিকে বাংলাকে ধর্মের নামে অশান্ত করার অভিযোগ যখন হচ্ছে, তখন মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের মধ্যেই রাজ্যে সম্প্রীতির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে একই সঙ্গে তিনি চাকরিহারাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ওই যে শুরুতেই বলছিলাম না, বাঙালির কটা পার্বণ এখন বাঙালি নিজেই জানে না। বাঙালির উৎসব বলতে কি ছিল? দুর্গোৎসব, কালী পুজো, শিবরাত্রি,
সেখানে রামনবমী, হনুমান জয়ন্তী, এগুলো বাঙালির উৎসব ছিল কিনা তা নিয়ে কিন্তু বড় বিতর্ক রয়েছে। রামনবমীতে বিজেপি কিভাবে পথে নেমেছিল দেখেছেন। রাজনৈতিক কাউন্টার করতে তৃণমূল পথে নেমেছিল। এবার সরাসরি হনুমান জয়ন্তী, ধর্মের ধ্বজা ওড়ালো বিজেপি। সুকান্ত মজুমদার থেকে তাপস রায়, বিজেপি নেতাদের দেখা গেল হনুমান জয়ন্তী সাড়ম্বরে পালন করতে। ধর্মের উৎসব পালিত হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু তা যেন কোনো নির্দিষ্ট লক্ষ্যে কোনো রাজনীতির অঙ্ক কষে না হয়, এইটুকুই চাওয়া। রাম সীতা হনুমানের ছবিতে মালা পরিয়ে বজরংবলীর ধ্বজ উড়িয়ে হনুমান জয়ন্তী পালন। ধর্মতলায় হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা তাপস রায়, তমগ্ন ঘোষরা। তাদের সকলকে আজকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধর্মতলায় চলন্ত বাস থামিয়ে গেরুয়া ধ্বজ লাগাতেও দেখা গেল। আমরা তো শুধুমাত্র আমাদের ধর্ম পালন করছি, আমরা অন্যের ধর্মে তো অপমান করছি না, আমরা তো অন্যকে ধ্বজ খোলাচ্ছি না, আমরা শুধু নিজেদের ধর্ম পালন করার জন্য শান্তিপূর্ণভাবে ধ্বজ লাগাচ্ছি। এবং আপনি দেখতে পাবেন সাধারণ মানুষ খুব ভালোভাবে তারা নিজেরা যে বলছেন হ্যাঁ ধ্বজটা লাগান। জেলার বিভিন্ন হনুমান মন্দিরে আজ দেখা গেল ভক্তদের ভিড়। একাধিক জায়গায় হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠানে হাজির থাকলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরাও। প্রথমে পূর্ব মেদিনীপুর, পরে কলকাতায় কলেজ স্ট্রিট থেকে হেরুয়া পর্যন্ত শোভাযাত্রায় পা মেলান শুভেন্দু অধিকারী। এখানে যারা দেবদেবীর পুজো করেন তারা চিরকালই করেন। এখন সুকান্ত মজুমদারের একটু হনুমান হনুমান হুপ হাপ হুপ হাপ করার ইচ্ছা হয়েছে, তো তারা করবেন। যারা যারা বজরংবলীর পুজো করেন, বজরংবলীর মন্ত্র তো ভালো মন্ত্র, বিপদ থেকে উদ্ধার করে, তো করবে। তার সঙ্গে রাস্তাঘাটে বেরিয়ে তাকে রাজনৈতিক ইভেন্টে পরিণত করা, এটা তো মানে এটা তো হতে পারে না। ওয়াক অফ আইনের প্রতিবাদের কোন ভাষা, আর সেই প্রতিবাদের পিছনে কাদের প্ররোচনা? প্রশ্নের উত্তর হাতড়াচ্ছি আমিও আপনার মতো। দেখুন, আর যাই হোক, এই অশান্তির আগুনকে জ্বলতে দেওয়া যাবে না। শামশেরগঞ্জে মৃত্যু হয়েছে দুজনের, প্রথমে জঙ্গিপুর, তারপর সুতি, তারপরে শামশেরগঞ্জ। গত কয়েকদিন ধরেই দফায় দফায় অশান্তি ছড়াচ্ছে মুর্শিদাবাদে। এই অবস্থায় কোনো ফাঁদে, কোনো প্ররোচনায়, কোনো গুজবে কান দেবেন না। দায়িত্বশীল সংবাদ মাধ্যম জি24 ঘন্টা। আগুনের ছবি, মৃতদেহের মর্মান্তিক ছবি দেখানো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য আপনার শান্তি বজায় রাখা, যাতে 365 দিন আপনি শান্তিতে থাকতে পারেন, সেই আবেদন আমরা করছি। কিন্তু রাজনীতির নেতারা, তাদের একাংশ কবে হবেন দায়িত্বশীল? এই অশান্ত পরিবেশের ঘোলা জলেও মাছ ধরবেন? বিরোধীদের হাতিয়ার রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ। বিশেষ আদালত বসেছে শুভেন্দু অধিকারীর আবেদনের ভিত্তিতে। বিজেপি চাইছে কেন্দ্র বাহিনী পাঠানো হোক এলাকায়। রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইছে বিজেপি। পাল্টা শাসক তৃণমূলের মুখে মণিপুর। রাস্তার দুই ধারে আগুন জ্বলছে, শয়ে গাড়ি পুড়ে আছে, হিন্দু এলাকা পুরো লুট হয়ে গেছে। 355 356 দরকার হবে। যদি বন্ধ করতে না পারেন তাহলে গদি ছেড়ে দিন। আমরা রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবো। ভিত্তিহীন দাবি, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কথাবার্তা, এরাই প্ররোচনাটা দেয়। মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যে 355 ধারা জারির দাবি শুক্রবারই তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। It's a fit case for 55. অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। শনিবার জল গড়ালো আদালতে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবি তুললেন বিজেপির দিলীপ ঘোষও। সকাল থেকে আবার শুরু হয়েছে, হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে, মন্দির ভাঙছে, বাড়ি আগুন দিচ্ছে, নিজেদের মধ্যে গুলি চালিয়ে অসুস্থ হচ্ছে, পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিএসএফ এসে সামলাচ্ছে। ওয়াকফ বিল ইটসেলফ একটা প্ররোচনা, আর যারা ওয়াকফ বিল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের আমরা বারবার বলছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখান, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। এই অবস্থায় এদিন এক্স হ্যান্ডেল পোস্টে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সোশ্যাল মিডিয়ায় অশান্তির ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমরা কেন্দ্রের সাথে সরাসরি যোগাযোগে আছি, মাননীয় গৃহমন্ত্রীর সাথেও কথা হয়েছে আমার গতকাল, এবং মাননীয় গৃহমন্ত্রীও খুব মাইনিউটলি পুরো বিষয়টি দেখছেন, মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি, তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলা আমার কথা হয়েছে। সুকান্ত মজুমদাররা যে এক এক ভাষায় কথা বলছেন, শকুনের রাজনীতি করছেন, তো তারা চাইছেন গন্ডগোল হোক, তাদেরই কোনো এজেন্সি ওই এলাকায় অপারেট করতে গিয়ে তাদের স্পন্সর্ড লোকেদের দিয়ে গন্ডগোল করানোটা শুরু করে লোক খেপাচ্ছে কিনা এটাও তদন্ত করা দরকার। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের দফায় দফায় অশান্তি। এই অবস্থায় শান্তি বজায় রাখার আবেদন করছে শাসক দল প্রশাসন। অশান্ত পরিস্থিতির সুযোগে রাজ্যে ৩৫৫ আর ৩৫৬ ধারা জারির দাবি সামনে রেখে রাজনীতির রুটি সেঁকতে চাইছে বিজেপি। এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে গণতন্ত্র থাকতে পারে না। আমরা ৩৫৬ ধারার প্রয়োগ চাইছি এই সরকারকে ফেলে দেওয়ার জন্য, এবং রাষ্ট্রপতি শাসন চাইছি। রাষ্ট্রপতি শাসন জারি করে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেয়া বিজেপি সাধারণত এই নীতিতে বিশ্বাস করে না, কিন্তু কোনো সময় প্রয়োজন হয়ে পড়ে তখন করতে হয়। ইউনিয়ন হোম মিনিস্টার কিংবা ভারতবর্ষের সরকার তাদেরই হাতে, তাহলে প্রেসিডেন্টস রুল বাংলায় হলো না কেন? কনস্টিটিউশনালি ভ্যালিড নয় বলে, কনস্টিটিউশনাল কোনো গ্রাউন্ড ছিল না বলে। এসব তর্জন গর্জন, এদিকে যেমন গর্জন ওদিকেও গর্জন, কিন্তু কোথাও বৃষ্টি পড়ছে না। না মোদির গর্জনে বৃষ্টি পড়ছে, না দিদির গর্জনে বৃষ্টি পড়ছে, তর্জন গর্জন হচ্ছে। এখানকার গভর্নরও কিছু করবে না, নিশ্চিন্ত থাকুন। এখানকার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি কিছু করবেন না, পুলিশ মন্ত্রী তো সরাসরি তিনি এগুলো প্যাট্রোনাইজ করেন ভোট ব্যাংকের জন্য। রাজ্যপাল মহোদয়ের সচিবালয় রাজ্যপাল মহোদয়ের মতো হওয়া উচিত। রাজ্যপাল মহোদয়ের সচিবালয় মমতা ব্যানার্জির মতো হওয়া উচিত নয়। এটা আজকে নয়, গত 2 সপ্তাহ ধরে একাধিকবার বলেছি। ধর্মের নামে উস্কানি, ধর্ম নিয়ে রাজনীতি, যার পরিণতিতে আগুন। হুমায়ুন কবির কি বলতে চাইলেন জানি না, হয়তো কোনো রাজনীতির অঙ্ক তার মাথাতেও কাজ করছে, কিন্তু মোদ্দা বিষয় হলো এসবের দিকে তাকাতে গিয়ে ওই যে পেটে কিল মেরে বসে থাকা লোকগুলো অনশন করছেন যারা, ওদের দিকে তো তাকানো হচ্ছে না। হ্যাঁ, ঠিক ধরেছেন, চাকরিহারা। আজও এসএসসি ভবনের সামনে অনশনে 3 শিক্ষক। এদিকে শহীদ মিনারের সামনেও চাকরিহারাদের অবস্থান, বিক্ষোভ। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর সরকারেই আস্থা রাখেন চাকরিহারারা। তবু অনেকের মনে একটা যদি কিন্তু রয়েই গিয়েছে। তাই সরকারের যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের প্রতিশ্রুতি সত্ত্বেও রাস্তা ছাড়লেন না চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সল্টলেকে এসএসসি ভবনের সামনে 3 চাকরিহারা শিক্ষকের অনশন শনিবার 3 দিনে পড়ল। এদিনও ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানান তারা। যোগ্যদের তালিকা বাছানোর জন্য সময় নষ্ট না করে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করুক রাজ্য সরকার এবং এসএসসি। এটা হলেই আমরা অনশন প্রত্যাহার করব, অবস্থান তুলব। এসএসসি ভবনের সামনে এদিন ছাউনি দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়ান চাকরিহারারা।
রোদের প্রকোপ বাড়ছে, সেই কারণে এই শিক্ষকরা যারা অনশন করছেন তারা এরকম একটা চাদর যেটাতে তারা বসেছিলেন সেটা মাথায় তারা টাঙাতে যান। সেই সময় কিন্তু আচমকা দেখা গেল যে ওই পুলিশ ভ্যানে যেই পুলিশ কর্মী ছায়াতে বসে রয়েছেন তিনি এসে কার্যত বাধা দেন। এই রোদ ঝড় বৃষ্টি এর উপরে আমরা আছি, তা একটা বিছানার চাদর মাথার উপরে দেওয়া হয়েছিল, এই যে রোদ আপনারা দেখতে পাচ্ছেন। তা সেক্ষেত্রেও রাজ্য সরকারের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় এতটা নির্দয়, তার পুলিশ সেই চাদরটা পর্যন্ত টানাতে দিচ্ছে না। এদিকে শহীদ মিনারের কাছে গান্ধী মূর্তির সামনেও অবস্থান জারি রেখেছেন চাকরিহারাদের একাংশ। গান্ধী মূর্তির সামনে ঠিক এইভাবে খোলা আকাশের নিচে চাকরিহারারা বসে রয়েছেন। আমরা আশাবাদী যে আমাদের সুরাহা হবে এবং আমরা দুদিন আমাদের এই চাকরি থাকে, সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমরা পথে বসেছি কোর্টের অর্ডারে, এখন আমাদের পথেই থাকতে হবে যতদিন না বিচার করবে। যতক্ষণ না পর্যন্ত তারা তাদের ন্যায্য দাবি ফিরে পাচ্ছে, যতক্ষণ না তারা তাদের যোগ্য সম্মান ফিরে পাচ্ছে, আবারও তারা আগের মতন স্কুলে যেতে না পারছে, ততক্ষণ পর্যন্ত এই গান্ধী মূর্তির সামনে অর্থাৎ রাস্তাঘাটে যেখানে পারবে সেখানেই তারা ধর্ণা অবস্থান চালিয়ে যাবে। শিক্ষামন্ত্রী চাকরিহারা বৈঠকের পর যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের জন্য মোটামুটি 21শে এপ্রিলের ডেডলাইন ঠিক হয়েছে। তার আগে পর্যন্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই অবস্থান আন্দোলন চলবে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। বিক্রম দাস ও রণয় তিওয়ারির রিপোর্ট, জি 24 ঘন্টা। চাকরি হারিয়েছেন মোট কতজন? 25,752। আর এসএসসি ভবনের সামনেই চৈত্রের কড়া রোদে প্রতিবাদে অনশনে শুধু ওরা 3 জন। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি, হকের চাকরি ফেরতের জন্য সরকারি পদক্ষেপের দাবি। সেই দাবি তো বাকিরাও করছেন, তাহলে শুধু ওরা 3 জন অনশনে কেন? এই 3 জন আলাদা, একা কেন? 4 দিন ধরে চলছে অনশন। প্রথমে তো ছবিটা এমন ছিল না, তখন তো পাশে নেতারা ছিলেন। এসেছিলেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাধিকবার পদ্ম শিবিরে নেতাদের এই ধর্ণা মঞ্চে আসতে দেখা গিয়েছিল প্রথম দিকে। অনশন তুলে নিতেও বলেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন, সহমর্মিতা জানাতে পৌঁছে গিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়ও। অথচ সময় যত এগিয়েছে ধর্ণা মঞ্চের প্রতিবাদীরা একটু একটু করে আলাদা হয়ে গিয়েছেন আন্দোলনের মূল স্রোত থেকে। এমনকি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও চাকরিহারাদের প্রতিনিধি হওয়ার সুযোগ পাননি এরা, অনশনকারী 3 জন। শুরুতে বিজেপির সংস্রবই কি তাহলে বাধার পাঁচিল হয়ে দাঁড়ালো? শুক্রবার চাকরিহারাদের আন্দোলনে গিয়ে গো ব্যাক স্লোগান শুনেছিলেন বিজেপি সাংসদ। আর এবার একেবারে একা হয়ে ধর্ণা অনশনে তাকে পাশে পাওয়া চাকরিহারারা। তৃণমূল তো কটাক্ষ করবেই। দেখুন, প্রথমে যিনি অনশনকারী আছেন তাকে আমি অনেকবার আবেদন করলাম যে অনশন করবেন না, অনশন করে কোনো সুরাহা হবে না। তালা খেয়েছে তো অভিজিৎ, দুটো মুখ আর মুখোশ দুটো আলাদা, এদের সর্বনাশটা করে দিয়ে এখন গিয়ে বলছে মলম লাগাবো। দেখুন, বিষয়টা নিয়ে আমরা চাই এটা অরাজনৈতিক আন্দোলন হোক। গোটা সমাজের মানুষ আজকে প্রতিবাদ করছেন, ঘৃণা বনে প্রত্যাখ্যান করছে তৃণমূল কংগ্রেসকে। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত এবং সর্বাত্মক হোক। শিক্ষকদের সমাজে একটা নির্দিষ্ট মর্যাদা, যে শিক্ষককে লাথি মারা হচ্ছে। আচ্ছা, তাহলে এই অনশনের সঙ্গে কি রাজনীতির ছোঁয়াচ সত্যি আছে? তাই বাকি প্রতিবাদীরা এই 3 জনকে আলাদা করে দিয়েছে। অনেকটা ওই রাজনীতির ছোঁয়া লেগেছে, তাই ওদের ছোঁয়া যাবে না, ওরা আলাদা। প্রশ্নটা ওঠে। মামলার পর মামলা হচ্ছে, আইনি নোটিশ এবার সামনে এলো। চাকরি বাতিল মামলায় জটিলতা কমার লক্ষণই নেই। এবার রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব, শিক্ষা দপ্তরের কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার আইনি নোটিশ দেওয়া হলো। কে পাঠালেন? ববিতা সরকার। কে ববিতা? মনে নেই? প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি বাতিলের পর যাকে নিয়োগ করা হয়েছিল সেই ববিতা। পরে অবশ্য ববিতার চাকরিও বাতিল হয়। ববিতা সহ আরো 4 জনের দাবি, স্কুলে গিয়ে আদালত অবমাননা করছেন কাজ হারানো শিক্ষকদের একাংশ।
ওএমআর এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। তো আমরা পশ্চিমবঙ্গের জনগণ সেই ওএমআর দেখতে চায়। সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং হাইকোর্টের যে নির্দেশ ছিল সেগুলো এখনো কমপ্লাই হয়নি, অর্থাৎ আদালতের যে নির্দেশগুলো ছিল সেগুলো মান্যতা দেওয়া হয়নি। এখনো পর্যন্ত কোনো ওএমআর শিট পাবলিশ হয়নি এবং যাদের চাকরি বাতিল হয়েছে তারাও কিন্তু আদালত অবমাননা করে তারা কিন্তু চাকরিতে এখনো পর্যন্ত যাচ্ছে। অনেকেই বলছিলেন এই যে চাকরিহারা পর্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রথম থেকে নিজে গোটা বিষয়টার মধ্যে রয়েছেন, নির্দেশ দিচ্ছেন কি করতে হবে, আশ্বাস সবকিছু তিনি নিজে করছেন। পুরো পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে শোনা যায়নি। অভিষেক বললেন একটি অনুষ্ঠানে গিয়ে, কি বললেন শুনুন। এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই, আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। দেখুন, এই চাকরিহারাদের অনেকের পাশেই বিজেপি থাকতে চাইছে। আপনাদের জানিয়ে রাখি, রবিবার দুপুর 1টা থেকে কলেজ স্কোয়ার থেকে বিজেপি এই চাকরিহারাদের একটা বড় অংশকে নিয়ে মিছিল বের করবে। থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দুজনেই, থাকতে পারেন দিলীপ ঘোষও। তার মানে এই চাকরিহারাদের পাশে সরাসরি বিজেপি থাকছে। আরজিকর থেকে শিখে বামকে ঘেঁষতে দেওয়া যাবে না। তার মানে বিজেপি এটাকে ইস্যু হিসাবে এগিয়ে যেতে চাইছে। বিজেপির কৌশল তার মানে ধর্মের বাইরেও এই চাকরিহারাদের ক্ষোভকে কাজে লাগানো। আরো একটা কৌশল আছে, 26-এর আগে ধর্মের আঁচে রুটি সেঁকছে বিজেপি, এই অভিযোগ তো রয়েছে। কিন্তু বিজেপি খুব ভালো করে জানে, যে কোনো ইস্যুই তৈরি করি না কেন, যদি সংগঠন নিচু স্তরে মজবুত না হয়, ওই ইস্যুটাকে টেনে ভোটের বাক্সে নিয়ে যাওয়া প্র্যাকটিক্যালি অসম্ভব। তাই রামনবমীতে বিজেপির উন্মাদনার পাল্টা পথে যেমন তৃণমূলও নেমেছিল, হনুমান জয়ন্তীর দিন বিজেপির এক বিশেষ কর্মসূচি শেষ হলো। বিজেপির কর্মসূচি হলো জনসংযোগ। কোনো বড় নেতা নয়, বিজেপির একদম লোকাল লিডার যারা, স্থানীয়, সে অর্থে নাম না জানা নেতা, তাদের ওপর দায়িত্ব বর্তেছিল। পাড়ায় পাড়ায় যাবেন, মহল্লায় মহল্লায়, 8 ঘন্টা মানে শিফট মেপে 8 ঘন্টা ওই পাড়ার লোকজনের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন, শুনবেন তাদের অভাব, তাদের অভিযোগ, মানে নিবিড় জনসংযোগ। হ্যাঁ, এটাই বিজেপির স্ট্র্যাটেজি। চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে দলের আসন কমে দাঁড়ানোর ধাক্কা ভুলে 26-এ রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। নতুন সর্বভারতীয় সভাপতি বা রাজ্য সভাপতির নাম এখনো ঘোষণা না হলেও আগামী বছরের বিধানসভা ভোটের লক্ষ্যে এখন থেকেই ঝাঁপিয়েছে তারা। হিন্দুত্ব অস্ত্রের শান দেওয়ার পাশাপাশি সংগঠনকে কর্মসূচিমুখীও করছে পদ্ম শিবির। তবে বুথ স্তরের সংগঠনকে মজবুত করে জনসংযোগ বাড়াতে না পারলে 26-এ যে ধাক্কাটা যাবে না, তা বিলক্ষণ জানে বিজেপি নেতারা। 5 বছর লড়াই প্রতিবাদ করবার পরেও যদি নির্বাচনে সাফল্য না আসে, স্বাভাবিকভাবেই তার কর্মসূচি, তার মতাদর্শের প্রয়োগ হয় না। তো আমরা তো সারা বছরই রাজনীতি করি, তো স্বাভাবিকভাবেই আমাদেরও ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তাই তো গ্রাম বাংলায় ও প্রান্তিক মানুষের ভোট এককাট্টা করতে দলকে একেবারে নিচু স্তরে জনসংযোগমুখী করল বিজেপি।
সূত্রের খবর, গ্রাম বাংলার ভোটকে পাখির চোখ করেছে বিজেপি। 26-এর আগে জনসংযোগে ধারাবাহিকভাবে একাধিক কর্মসূচি চালাতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি কর্মীদের পাড়া ও বস্তিতে গিয়ে অন্তত 8 ঘন্টা নিবিড় জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যায় গ্রামের মানুষ, বিভিন্ন এলাকার স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসতে বলা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশ, দলের পতাকা নিয়ে রাস্তায় থাকতে হবে বঙ্গ বিজেপিকে। দলীয় নির্দেশ, অঙ্গনবাড়ি কেন্দ্র, স্কুল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পশু চিকিৎসালয় সহ সরকারি সব জায়গায় মনিটরিং চালাতে হবে। বিশ্বকর্মা যোজনা সারা ভারতবর্ষের লোক টাকা পাচ্ছে, প্রান্তিক মানুষের জন্য, অসংগঠিত শ্রমিকদের জন্য। সেটা কার্যকর করা হচ্ছে না, কারণ রাজ্য সরকার কমিটি তৈরি করছে না। রাজ্য সরকারের সম্পূর্ণ অসহযোগিতার জন্য, শুধুমাত্র নির্বাচনের সাফল্যের দৃষ্টিভঙ্গির জন্য তারা এটা কার্যকর করতে দিচ্ছে না। এগুলো তো মানুষকে জানাতে হবে। নিচু স্তরে নিবিড় জনসংযোগ 26-এর বিধানসভা ভোটে বিজেপির ভোট ব্যাংক কতটা মজবুত করে সেটা সময়ই বলবে। বিজেপি তো চাইছে গ্রামের মানুষের মধ্যে মিশে গিয়ে এমন জনসংযোগ করতে যে সংগঠন লৌহ সম মজবুত হবে, কিন্তু গোল তো সেই গ্রামেই। এই যে মণ্ডল সভাপতি নির্বাচন হচ্ছে জেলায় জেলায়, কি গোষ্ঠী কোন্দল বিজেপির চিন্তা করতে পারবেন না। কাকদ্বীপে বেনজির গোষ্ঠী কোন্দল। নিয়ম মেনে মণ্ডল সভাপতি নির্বাচন হয়নি বলে অভিযোগ। বিজেপির কার্যালয়ের সামনে বচসায় বিজেপিরই 2 দল। নিয়ম মেনে মণ্ডল সভাপতি নির্বাচন হয়নি। কাকদ্বীপে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচনে এই অভিযোগ ঘিরে আবারও গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। সম্প্রতি কাকদ্বীপে বিজেপির মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। নতুন সভাপতি নির্বাচিত হন দেবাশিস দাস, কিন্তু তাকে মণ্ডল সভাপতি হিসেবে মানতে পারছেন না বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। এটা হচ্ছে আমাদের পর্যালোচনা বৈঠক, আলোচনা বৈঠক, কারণ আমরা চেয়েছিলাম যে এই বিজেপি সাংগঠনিক যে নিয়মরেখা, সেই নিয়মরেখা মেনে এখন যে মণ্ডল সভাপতি হয়েছে ওনাকে আমরা মান্যতা দিতে পারছি না। অর্থাৎ আমাদের কারণ হচ্ছে এটা যে আমাদের যে নিয়মের যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্সের মধ্যে দিয়ে বহির্ভূত কাজ করে আজকের আমাদের এই মণ্ডল সভাপতি নির্বাচন হয়েছে। নিয়ম না মেনে কাকদ্বীপে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ একাংশের। দেবাশিস দাসকে মণ্ডল সভাপতি হিসেবে না চেয়ে রাজ্য কমিটিকে চিঠিও লিখেছেন তারা। এই নিয়ে বিজেপি পার্টি অফিসের সামনে বচসায় জড়ান 2 পক্ষ। বচসা থেকে হাতাহাতি করা হয় বলেও অভিযোগ। ও আমাকে ওখানে একবার মারধর করলো, এখানে এসে আমার মোবাইল কেড়ে দিচ্ছে, বলো মোবাইলে কি আছে, ভিডিও আছে। এই আমাদের বিজেপি যারা আমাদের নেতৃত্বরা আছে। আপনারই দলের লোক? আমাদের দলের লোক। আচ্ছা, বিজেপি করে তৃণমূলের অনেক মারধর খেয়ে সাংগঠনিক এই যে নেতৃত্বরা আছে এটা সাংগঠনিক কিছু নেই, পরিষ্কার। আমরা একদম কট্টরভাবে বিজেপি মন্তব্য করি, আমাদের ঘর আরই চলে না, পার্টি করে মানে সংসারের যে বিভিন্ন। কারা কারা মারধর করলো? এই যে আমাদের যারা মণ্ডল নেতৃত্বের গ্রুপ। কাকদ্বীপে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে গোষ্ঠী কোন্দল প্রথম নয়। আগেও দেবাশিস দাসকে মণ্ডল সভাপতি করা নিয়ে গন্ডগোলে জড়িয়েছিল 2 পক্ষ। আবারও নতুন করে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। ছোট্ট কতগুলো খবর, কিন্তু খুব ইম্পর্টেন্ট, রেখে দিয়েছি এক ঝলকে দেখাবো বলে। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ, হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানি, পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি রাজ্যের। মুর্শিদাবাদে ডিজি রাজীব কুমার 355 ধারা জারি করানোর চেষ্টা, হাইকোর্টে দাবি রাজ্যের আইনজীবী কল্যাণে, রাজ্যের গালে থাপ্পড় প্রতিক্রিয়া শুভেন্দু। অশান্ত মুর্শিদাবাদে 2 জনের মৃত্যু, শামশেরগঞ্জে 2 জনের মৃত্যুর খবর, চলছে পুলিশের টহল। শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রী, সংযত থাকুন, প্রত্যেক প্রাণ মূল্যবান, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বিরোধী স্পেস কি শুধু বিজেপি দখল করে নেবে? বিজেপি প্রস্তুতি নেবে, নিবিড় জনসংযোগ বাড়াবে, গ্রামে গ্রামে গিয়ে তারা মানুষের মধ্যে মিশে যাবে। তাহলে বাম কি করবে? গ্রাম তো বামের 34 বছর ক্ষমতায় থাকার চাবিকাঠি।
যদিও বামকেও এখন গ্রামে ঢোকার জন্য ছক কষতে হচ্ছে আরএসএস এর রুল ফলো করে। তবে বামেদেরও একটা ওল্ড ক্লাসিক ফরম্যাট রয়েছে। ভোট এলেই ঝাঁপি খুলে সেই ফরম্যাটটা সামনে আনে বাম। কি সেই ফরম্যাট? ব্রিগেড চলো। বামেরা ব্রিগেড ভরাতে পারলেই নিজেদের জয়ী মনে করতে শুরু করে যে কোনো ভোটের আগে। আর ব্রিগেড ভরার যে ভিড়, সে ভিড় ভোট বাক্সে কেন যায় না পরের ভোট অবধি, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতে থাকে। এইবার কি হবে জানি না, কিন্তু ব্রিগেডের প্রস্তুতি শুরু হয়ে গেছে। 20 তারিখ বামেদের ব্রিগেড, তার আগের প্রস্তুতি। গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, শ্রমিক কৃষক ক্ষেত মজুরদের অধিকার রক্ষা, এটাই ছিল বামেদের ইউএসপি। কিন্তু 2011-র পর থেকে বামেদের থেকে মুখ ফিরিয়েছে সেই প্রান্তিক মানুষজনই। ফলে ভোট ব্যাংকে ধস, ক্রমাগত রক্তক্ষরণ হতে হতে কার্যত রক্তশূন্য অবস্থা। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে ফের শক্তি প্রদর্শন। কৃষক সভা, সিটু ও ক্ষেতমজুর সংগঠনের ব্যানারে 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের প্রস্তুতি চলছে জোর কদমে। ঘাম ঝরানোর দিনে ঘাম ঝরানো মেহনতি মানুষের ব্রিগেড, এই লক্ষ্যকেই সামনে রেখে 26-এর বৈতরণী বা ঘুরে দাঁড়ানোর লড়াই লড়তে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। কিন্তু যে শ্রমিক কৃষক মেহনতি মানুষ মুখ ফিরিয়েছে, তাদের ফেরানো যাবে কিভাবে? প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে কৃষক সভার রিপোর্ট গুরুত্ব না দেওয়াকে ভুল বলে মেনে নিয়েছে পার্টি। এবার তাই ব্যাক টু বেসিক মন্ত্রেই চলার কৌশল, অর্থাৎ সেই গরিব গুরব শ্রেণীকেই সংঘবদ্ধ করার প্রয়াস। বুথ স্তরে গ্রামের মানুষের কাছে পৌঁছানো, প্রান্তিক মানুষের কথা বলা, যা একসময় সিপিআইএম এর ইউএসপি ছিল, তাদের সামনে রেখেই ব্রিগেড করে অন্য বার্তা দিতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। ব্যাংকে যিনি আছেন, রেলে যিনি আছেন, স্কুলে কলেজে যেখানে আছেন, খেতে আছেন, খামারে আছেন, বাইরের রাজ্যে পরিযায়ীতে আছেন, আমাদের রাজ্যকে রুটি রুজির প্রশ্নে বাঁচাতে গেলে ব্রিগেডের মাঠ আমাদের কাছে লড়াইয়ের ময়দান। সবাই আসুন। দুই সরকারের নীতির কারণে আজকে শ্রমজীবী প্রান্তিক মানুষ, তাদের জীবন আজকে দুর্বিষহ হয়ে উঠেছে। এই দুই সরকারকে হটাতে হবে। তার জন্য 20 এপ্রিলের ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ। এই লড়াইটা অধিকার প্রতিষ্ঠার লড়াই, এই লড়াইটা দিন বদলের লড়াই। সেই লড়াইয়ের জন্য গোটা রাজ্যের মানুষ তারা ঐক্যবদ্ধ হচ্ছে। 2021-এর ভোটে বামের ভোট রামে যাওয়া নিয়ে কম চর্চা হয়নি। 26-এও তার পুনরাবৃত্তি হবে বলে আশাবাদী বিজেপি। সব স্তরের মানুষকে বামপন্থীরা আহ্বান জানাতে পারেন। সব শ্রমিককে, অসংগঠিত শ্রমিককে, সরকারি কর্মচারীকে নিয়ে তারা সভা করুন। ব্রিগেডে যে জনসমাবেশ হবে তার 90% ভোট 2026-এর নির্বাচনে বিজেপির বাক্সে যাবে তৃণমূলকে হারাতে। তারপরে তারা নিজের পতাকা বেছে নেবেন। যদিও বাম নেতৃত্বের আশা, ফের গরিব কৃষক শ্রমিকরাই আবার হাওয়া দেবে বামেদের পালে। ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে ব্রিগেড কতটা সফল হয় সেটা অবশ্যই সময় বলবে। এই বাংলায় একটা বিষয় আমরা দেখেছি, পরিবারে শাশুড়ি বৌমার অশান্তি হলেও রাজনীতি ঢুকে পড়ে। তবে এখন যে হারে অশান্তি, মানে ধরুন চাকরিহারাদের নিয়ে সমস্যা, ধরুন এই যে অশান্তির আগুন মুর্শিদাবাদে জ্বলছে, সেই সব কিছুর মধ্যেই এই পরিবারের মহিলারা নজর কেড়েছেন। না, এদের রাজনৈতিক কোনো পরিচয় নেই, কিন্তু এরা নজর কেড়েছেন। এত কিছুর মধ্যেও ওদেরকে এড়িয়ে যাওয়া যাচ্ছে না, বিশ্বাস করুন। এবং ছবিটা যদি আপনি দেখেন, আপনি নিজে তাজ্জব হয়ে যাবেন। এইভাবে বাড়ির কিছু মহিলা আর এক মহিলাকে এমন মার মারতে পারেন, কিন্তু কেন? সম্পত্তি, বিষয় না বিষ, এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি হলো এই পরিবারে। দেখুন, বারাসত নবপল্লী পার্কের মাঠ সংলগ্ন এলাকার ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, গ্রেফতার হয়েছেন একজন। আজ যা বলার বললাম, কিন্তু আরো অনেক কিছু বলার আছে, বাকিটা রাখলাম রবিবারের জন্য। স্পেশাল এডিশন যা বলবো সত্যি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।